পৃথিবীর বৃহত্তম তেল কোম্পানি আরামকো কয়েকবার চেষ্টা করেছে বাংলাদেশে বিনিয়োগের, তবে তাদের স্বাগত জানানো হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আদ-দুহাইলান। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুদেশের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আয়োজিত অনুষ্ঠানে একথা জানান তিনি। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। এছাড়া দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। পরে অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, এতদিন বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা যতটা বলা হতো ততটা ছিল না। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার। বাংলাদেশ সৌদি আরবের সম্পর্ক অনন্য। একে অপরের কোনো ইস্যুতে কখনো কেউ না বলেনি। বাংলাদেশে তেল রিফাইনারি কারখানা করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানি হাব গড়ে তুলতে চায় সৌদি আরব। দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশের কথা বলা হলেও এতদিন সেটা ছিল না। অন্তর্বর্তী সরকার বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে কাজ করছে। পাশাপাশি জনশক্তি রপ্তানিতেও জোর দেয়া হচ্ছে। সব দেশের জন্যই জনশক্তিকে প্রশিক্ষণ দিতে হবে। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার। বাণিজ্য বাড়ানোর কাজটা সরকারের একার না। সরকার পরিবেশ তৈরি করবে, প্রাইভেট সেক্টর সেটার সুবিধা নিয়ে বাণিজ্য বাড়াবে। তারেক রহমানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে করা 4 মামলা বাতিলই থাকছে। রাষ্ট্রপক্ষের আপিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে নিষ্পত্তির অপেক্ষায় আর 18টি মামলা। এবার তিনি সময় সুযোগ মতো দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তারেক রহমানের নামে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, কাফরুল, শাহবাগ ও ধানমন্ডি থানায় 4টি মামলা করেন এক ব্যবসায়ী। বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন হলেও 19 বছরেও শেষ হয়নি বিচার। অবশেষে শেখ হাসিনার সরকারের পতনের পর 23 অক্টোবর শুনানি শেষে মামলা বাতিলের রায় দেয় উচ্চ আদালত। তবে এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের আবেদন করলে শুনানি শেষে রোববার তা খারিজ করে আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, চাঁদাবাজির এসব মামলায় তারেক রহমানের সম্পৃক্ততা পাওয়া যায়নি। এফআইআর এর তার নামও ছিল না, পরবর্তীতে তাকে ইনক্লুড করার জন্য এই মামলাগুলো দেওয়া হয়েছিল। মূল কথাটা হচ্ছে যে তার কাছ থেকে কোনো টাকা পয়সা উদ্ধার করা হয় নাই। এটা কিন্তু আজকে যে আপিল বিভাগে যে সরকার পক্ষ থেকে তারা নিজেরাও বলেছে এবং আমরাও বলেছি। গত 19 বছরে তারেক রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে 82টি। এর মধ্যে গত 5 মাসে 64 থেকে খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। বিচারাধীন মামলা রয়েছে 18টি, এর মধ্যে সাজাপ্রাপ্ত মামলা 3টি। এ অবস্থায় তার দেশে ফেরার প্রশ্নে আইনজীবীরা বলছেন, বাকি মামলা থেকে আইনি পথেই মুক্ত হবেন তিনি, ফিরবেন সময় সুযোগ বুঝেই। মামলা তারেক রহমান সাহেবের দেশে আসা না আসার সাথে সম্পৃক্ত না, কারণ জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সিনিয়র অ্যাডভোকেট সহ আমাদেরকে সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন ওনার প্রত্যেকটা মামলায় যেন আইনগত প্রক্রিয়ায় মোকাবেলা করা হয়। মামলা তার নিজস্ব গতিতে চলবে, আপন গতিতে চলবে। 2007 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে গ্রেপ্তার হন তারেক রহমান। নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর লন্ডনে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি তারেক রহমানকে দেশে ফেরানোর পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যুক্তরাজ্যে 14 দিনের সফর শেষে দেশে ফিরে নিজেদের আত্মসমালোচনা করে তিনি কথা বলেন। সেই সাথে শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেন তিনি। রোববার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে গণমাধ্যমে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। জানান, বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে। ফ্যাসিবাদী শক্তি আবারও যাতে মাথাচাড়া দিতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেয়া প্রয়োজন। নতুন রাজনৈতিক দলকে সবসময় স্বাগত জানায় বিএনপি, তবে সেটা যেন কিংস পার্টির মতো না হয়।
মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। অন্যথায় ফেসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে সেটা আমরা বুঝতে পেরেছি। ইতিমধ্যে সেরকম বিভিন্ন কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে। আমরা মনে করি ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে রাতে সাক্ষাৎ করবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 8টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের বাসভবনে যাবেন দলটির শীর্ষ পর্যায়ের নেতারা। চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে তার বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। শারীরিক অসুস্থতা সহ বিভিন্ন কারণে একাধিকবার বিদেশ যাওয়ার তারিখ পিছিয়েছে। বিএনপি নেতারা জানিয়েছেন, সব ঠিক থাকলে খালেদা জিয়া শিগগিরই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তার যুক্তরাষ্ট্র যাওয়ার কথা রয়েছে। দেশে ফেরার পথে বিএনপি চেয়ারপারসন ওমরা পালন করতে পারেন। এদিকে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার পর গত 2 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেন। এ নিয়ে আরো জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে? দেখুন, সবশেষ 2 মাস যাবৎ খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন এই বিষয়টি আলোচনায় ছিল এবং এই গত 2 মাসে একাধিক তারিখ আমরা পরিবর্তন হতে দেখেছি এবং এই তারিখ পরিবর্তনের পেছনে বিভিন্ন সময় বিভিন্ন কারণ শুনেছি। তবে আজকের যে বৈঠক, এই বৈঠকেই মূলত চূড়ান্ত হবে খালেদা জিয়া কবে বিদেশ যাচ্ছেন বা যাচ্ছেন না, এ বিষয়টি মূলত চূড়ান্ত হবে। আর আমরা জানি যে গত বৃহস্পতিবার সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিএনপি চেয়ারপারসনের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই 40 মিনিটের যে সাক্ষাৎ ছিল, এই সময়ের মধ্যে একটা সময় সেনাপ্রধান এবং খালেদা জিয়া তারা একান্তে বেশ কিছুক্ষণ কথা বলেছেন। এখন সেনাপ্রধান খালেদা জিয়ার সাথে যখন সাক্ষাৎ করতে যান, এরপরে বিএনপির মধ্যে, বিএনপির ভেতরে বাইরে সব জায়গায় কিন্তু একটা কৌতূহল তৈরি হয়েছে যে আসলে বিদেশ যাবার আগ মুহূর্তে সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবনে গেলেন তার দেখার জন্য বা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য। আসলে কি কথা হয়েছে এটি কিন্তু এখন পর্যন্ত কেউ জানতে পারেনি। এটি তাদের একান্তই আলাপচারিতা ছিল। মূলত খালেদা জিয়া আজকে তার দলের যে স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, বিএনপি মহাসচিব মির্জা আলমগীর সহ সবার সাথে আলোচনা করবেন এবং কি করবে আসলে বিদেশ গেলে এখানে পরবর্তীতে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট এটি আসলে কতটুকু ইফেক্ট ফেলবে। কারণ আমরা বিভিন্ন সময় বিএনপি মহাসচিবের বক্তব্যে শুনতে পেরেছি, তার বক্তব্যে তিনি অভিযোগ করেছেন এই সরকার, অন্তর্বর্তী সরকারও -2 ফর্মুলার দিকে হাঁটছে। সম্প্রতি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটেও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার বক্তব্যে অভিযোগ করেছেন একটি শক্তি এখন পর্যন্ত খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করার জন্য সক্রিয় আছে, ফর্মুলার দিকে এগোচ্ছে এরকমটি আশঙ্কা করছেন বিএনপির। আপনি বলছিলেন যে বৈঠকে আজকে সিদ্ধান্ত হবে যে খালেদা জিয়া কবে বিদেশে যেতে পারেন, কিন্তু এখন পর্যন্ত কি কোনো আভাস পাওয়া গেছে যে কখন তিনি বিদেশে চিকিৎসার্থে যেতে পারেন? দেখুন, আমরা সবশেষ যে খবর পেয়েছিলাম, গত সপ্তাহে বিএনপি মহাসচিবের সাথে কথা হয়েছিল, তিনি জানিয়েছিলেন সব ঠিক থাকলে 7 জানুয়ারি অর্থাৎ আগামীকাল সোমবার তার দেশের বাইরে যাবার কথা রয়েছে। অর্থাৎ তিনি বাংলাদেশ থেকে লন্ডন যাবেন, সেখানে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করবেন এবং সেখানে তার ছেলের পরিবারের সাথে কয়েকদিন থেকে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। মূলত তার চিকিৎসা চলবে হচ্ছে যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের চিকিৎসা শেষে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী দেশে ফেরার পথে তিনি উমরা পালন করবেন এবং উমরা পালন করে তারা একসাথে, অর্থাৎ মা ছেলে তারেক রহমান এবং খালেদা জিয়া একসাথে দেশে ফিরবেন, এমন পরিকল্পনা রয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। ধন্যবাদ শরীফ। বার্তাকক্ষ থেকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ শরীফ। দেশের 18 কোটি মানুষ এতদিন ভোটের অধিকার বঞ্চিত হয়েছে। এই অধিকার ফিরিয়ে দিতে চায় নির্বাচন কমিশন। দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন উপহার দেয়া হবে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রবিবার ভোটার হালনাগাদ কাজের প্রশিক্ষণের উদ্বোধনে তিনি এই কথা বলেন। মানুষের অনাস্থা কাটাতে কাজ করছে ইসি বলেছেন কমিশনার সানাউল্লাহ। আমাদের ভোটার সংখ্যা
গত ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। নতুন প্রায় ১৮ লাখ ভোটার যুক্ত হয়ে ভোটারের সংখ্যা বর্তমানে ১২,৩৬,৮৩,৫১২ জন। বাদ পড়া ভোটারদের তালিকায় যুক্ত করতে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। এই উপলক্ষে রোববার রাজধানী নির্বাচন কমিশনে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণ উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার। সিইসি বলেন, জনগণ দীর্ঘদিন ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেই বঞ্চনা দূর করতে চায় নির্বাচন কমিশন। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। তাদের এই বঞ্চনার যে কষ্ট, সেটা আমরা দূর করতে চাই। অনুষ্ঠানে কমিশনাররা বলেন, নির্বাচন ব্যবস্থাকে এতদিন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা যা প্রয়োজন তা করা হবে। এবারের ইলেকশন আমরা নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করব ইনশাল্লাহ। হালনাগাদ প্রক্রিয়ায় আমরা কমপ্লিট তালিকা নিয়ে যাচ্ছি। আমাদের যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে, এই খসড়া ভোটার তালিকা 18 লক্ষ ভোটার, এটা খুবই অল্প। আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, কমপ্লিট ভোটার তালিকা নিয়ে। একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার ভোটার তালিকা যতটা নির্ভুল হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে বলে মন্তব্য করেন কমিশনাররা। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার তড়িঘড়ি করে সংস্কার করতে গেলে সংবিধান পঙ্গু হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার রাতে সদরঘাটে শীতার্তদের মাঝে শ্রমিক দলের কম্বল বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংস্কার চায় বিএনপিও, তবে তা রাতারাতি করলে চলবে না। নির্বাচনের পর এ বিষয়ে সিদ্ধান্তে আসতে হবে বলে উল্লেখ করেন এবং বলেন, কেনা বেচার সংস্কৃতি শুরু হলে আবারও গণতন্ত্রের বিপর্যয় ঘটবে। তিনি আরও বলেন, স্বাধীনতার পর বাংলাদেশে গণতন্ত্র ধারাবাহিকভাবে এগিয়ে যেতে পারেনি, বারবার হোঁচট খেয়েছে। দেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে একতাবদ্ধ হয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। শেখ হাসিনার মতো আর কেউ যেন সাংবিধানিক ধারাবাহিকতা ক্ষুণ্ণ করতে না পারে সেই ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শও দেন তিনি। সংবিধানের যে অনুচ্ছেদ ৭০-এর কথা বলা হচ্ছে, এই ৭০ অনুচ্ছেদ আজকে আপনারা কিভাবে সংস্কার করে কি করবেন সেটা আপনাদের বিষয়, কিন্তু জনগণের পক্ষ থেকে এইটা বলবো যে তড়িঘড়ি করে কিছু করতে গেলে, আমি আগেও যেটা বলেছি, তাহলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন ১১ দিন পর খুলে দেওয়া হয়েছে। ৯ তলা ভবনের প্রথম থেকে পঞ্চম তলা পর্যন্ত কার্যক্রম চালু হয়েছে, তবে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত বন্ধ আছে। চালু হওয়া মন্ত্রণালয়ে কাজ শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। এদিকে অগ্নিকাণ্ডের পর সচিবালয় উপদেষ্টা এবং সচিব ছাড়া অন্য কারো গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছিল না। সকাল থেকে অন্য কর্মকর্তা কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেয়া হচ্ছে। এছাড়া সকালে ধোয়া মোছার কাজের পাশাপাশি পানির লাইন, কম্পিউটার কানেকশনের কাজও করতে দেখা যায়। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব আব্দুল হামিদ খান জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আগুনে ক্ষতিগ্রস্ত বাকি 4টি তলারও স্বাভাবিক কাজ শুরু করা যাবে। গত ২৫শে ডিসেম্বর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে, এতে ভবনের 4টি তলা পুড়ে যায়। এগারো দিন পর খুলে দেওয়া হয়েছে সচিবালয়ে আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন। ৯ তলা ভবনের পুড়ে যাওয়ায় 4টি তলা ছাড়া বাকি 5 তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা কর্মচারীরা। আরো জানাতে সচিবালয় থেকে যোগ দিয়েছেন সহকর্মী হাসিফ মাহমুদ শাহ। হাসিফ, এখন খুলে দেওয়ার পর কার্যক্রম কেমন দেখছেন সচিবালয়ে? কোন কোন মন্ত্রণালয়ের কাজ শুরু হয়েছে? আমি এই মুহূর্তে 7 নম্বর ভবনের সামনেই আছি। আমি আসলে একটু ঘুরিয়ে দেখাতে চাই ক্যামেরাটি। এই যে
গত বৃহস্পতিবার সাময়িকভাবে কিছু সময়ের জন্য 7 নম্বর ভবনটি খোলা হয়। পরবর্তীতে আজকে পূর্ণাঙ্গভাবে আপনি দেখতে পাচ্ছেন ভবনের যে রুমগুলো, এই দোতলা, 3 তলা, 4 তলা এবং 5 তলা পর্যন্ত এই রুমগুলো কিন্তু আলো জ্বলছে এবং ভিতরে কর্মকর্তা কর্মচারীরা কাজ করছেন। সকাল থেকেই হলো নিচতলা, এই দোতলা এবং 3য় তলা, এই দুটি ভবন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মানে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা কাজ করেন এবং তার উপরে যে তলাগুলো রয়েছে সেটি শ্রম কর্মসংস্থান মঞ্চ যারা আছেন তারা কাজ করেন। তার উপরে যে মন্ত্রণালয়গুলো আছে সেগুলো হলো ডাক মন্ত্রণালয়, স্থানীয় সরকার, সড়ক, অন্যান্য মন্ত্রণালয়গুলো রয়েছে। এই মুহূর্তে আসলে 6 তলা থেকে 9 তলা যে 4টি ফ্লোর, সেই 4টি ফ্লোর কিন্তু এখন পর্যন্ত কাজ শুরু করেনি। শুধু নিচতলা মানে দোতলা থেকে একদম 5 তলা পর্যন্ত মানে প্রথম 5টি তলা পূর্ণাঙ্গ দমে কাজ শুরু হয়েছে। বাকি উপরের ফ্লোরগুলো কাজ দ্রুত শুরু হবে বলে আমাদেরকে কিন্তু গণমাধ্যমকে গণপূর্ত যে সচিব উনি জানিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে বাকি 4টি তলার কাজ শুরু হবে। অফিস করছেন না, কারণ তারা নগর ভবন সহ অন্যান্য ভবনগুলোতে অফিস করছেন। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে তদন্ত কমিটি যেগুলো হয়েছে সেই কমিটিগুলোতে আসলে তারা জানাতে পারবেন যে কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। তদন্ত কমিটি যেগুলো হয়েছে সেই কমিটিগুলোতে আসলে তারা জানাতে পারবেন যে কতটুকু কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার একটা ধারণা, পূর্ণাঙ্গ ধারণা তদন্ত কমিটির পূর্ণাঙ্গ রিপোর্টের মাধ্যমে আসবে। একই সাথে সরকারের কাছে যে তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছিল সেই প্রতিবেদনে কিন্তু বলা হয়েছিল এটি একটি শর্ট সার্কিটের ঘটনা, আর অধিকতর তদন্তের জন্য কিন্তু বিদেশে নমুনা পাঠানো হয়েছে। সেই রিপোর্টও আশা করা যাচ্ছে যে এ মাসের মধ্যেই চলে আসবে এবং তারপরেই একদম পুঙ্খানুপুঙ্খভাবে এই ঘটনার আদ্যপান্ত জানা যাবে। এই ছিল আমার কাছে সবশেষ। সচিবালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিব মাহমুদ শাহ। রাজশাহীর চারঘাটের সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত পুলিশের উপপরিদর্শকদের মধ্যে থেকে অব্যাহতি পাওয়া প্রায় 321 জন চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের গেটে মানববন্ধন করেছেন। সকাল 10:30টার দিকে সচিবালয়ের 4 নম্বর গেটের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় 100 জনের বেশি সদস্যকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। জানা যায় গত 21শে অক্টোবর 252 জন, 4ই নভেম্বর 58 জন, 18ই নভেম্বর 3 জনকে ও সর্বশেষ 8 জনকে শোকজের পর অব্যাহতি দেওয়া হলো শৃঙ্খলা ভঙ্গের একই ধরনের অভিযোগে। এর আগে 40তম বিসিএস পুলিশ ক্যাডারের 62 জন সহকারী পুলিশ সুপারের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ স্থগিত করা হয়েছিল। বিশ্বের 125টি নগরীর মধ্যে আজ দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ঢাকা। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQAir-এর তথ্যানুসারে সকাল 10টার দিকে ঢাকার স্কোর ছিল 445। বায়ুর এই মানকে দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। সকালের দিকে এতটা ভয়ানক দূষণ সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। এমন দূষণে IQAir-এর পরামর্শ, বাইরে বেরোলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে। রাজধানী ও আশেপাশের 3টি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান লেক পার্ক, গুলশান 2-এর রব ভবন ও ঢাকার মার্কিন দূতাবাস এলাকা। এদিকে IQAir-এর দূষিত শহরের তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের করাচি শহর। এছাড়া ভারতের দিল্লি 6, কলকাতা 10, নেপালের কাঠমান্ডু 14তম অবস্থানে রয়েছে। সবচেয়ে কম দূষিত শহর হিসেবে শীর্ষে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা, যার স্কোর 4। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও পরিবেশ গবেষক ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার। অধ্যাপক ডক্টর আহমদ কামরুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এতটা দূষণ বেড়ে যাওয়ার কারণ কি বলে মনে করছেন? আর বায়ুর মানের ইন্ডেক্স দুর্যোগপূর্ণ বলা হচ্ছে, বিষয়টি আসলে কতটা ঝুঁকিপূর্ণ? জি, ধন্যবাদ আপনাকে। আমাদের এই সময়ে অর্থাৎ জানুয়ারির প্রথম সপ্তাহে বায়ুর মান যেটি আমরা লক্ষ্য করছি, এটি বাংলাদেশের জন্য খুব একটা যে নতুন তা না। প্রতি বছরই নভেম্বর মাস থেকে বায়ু দূষণের ঊর্ধ্বমুখী একটি প্রবণতা লক্ষ্য করা যায়। ডিসেম্বরে এটি একই রকম ধারাবাহিকতা থাকে এবং জানুয়ারিতে সারা বছরে সবচেয়ে বেশি বায়ু দূষণ হয়ে থাকে এবং 12 মাসের ভিতর জানুয়ারি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি বায়ু দূষণের মাস।
এই সময়টি তিনটি প্রেক্ষাপট তৈরি হয়। প্রথমত আমাদের স্থানীয় উৎসগুলো থেকে সবগুলো থেকে বায়ু দূষণ তৈরি হয়, যেমন ইটের ভাটার আর যে উৎপাদন সেটি শীর্ষ অবস্থান করে, নির্মাণ কাজগুলো, রাস্তা খোঁড়াখুড়িগুলো এই সময় শুষ্ক বলে সবাই একাত্রে শুরু করে, এবং আমাদের ফিটনেসবিহীন যানবাহনের সাথে সাথে বর্জ্য পোড়ানোর একটি বলা যায় যে উৎসব তৈরি হয়ে যায় যেখানে সেখানে যত্রতত্র। এই সবগুলো মিলে আমাদের স্থানীয় উৎসবগুলো থেকে যখন বায়ু দূষণ চরম আকার ধারণ করে, তখন কখনো কখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ট্রান্সবাউন্ডারি ইফেক্ট হিসাবে বাংলাদেশের দিকে দূষিত বাতাস প্রবাহিত হতে থাকে। আমাদের বর্ষাকালে যেমন বাংলাদেশ থেকে হিমালয়ের দিকে বায়ু প্রবাহ হয়, শীতকালে হিমালয় অঞ্চল থেকে বাংলাদেশের দিকে যখন একইভাবে বায়ু প্রবাহিত হতে থাকে, এবং ভারতের দিল্লি, হরিয়ানা, মধ্যপ্রদেশ ওই অঞ্চল থেকে দূষিত বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই তিনটি প্রেক্ষাপটে আসলে বাংলাদেশে এই সময়ে জানুয়ারিতে এত বেশি দূষণের প্রকোপ তৈরি হয়ে থাকে। এবং যদি আমরা বলে থাকি যে দুর্যোগপূর্ণ বায়ু বলতে আমরা আসলে কি বুঝি, বায়ুমান সূচকের 0 থেকে স্কেলটি রয়েছে সর্বোচ্চ 300 পর্যন্ত, বা 300-র একটা ক্রাইটেরিয়া রয়েছে। সে 0 থেকে 50-এর ভিতরে থাকলে তাকে আমরা নির্মল বায়ু বলে থাকি। কিন্তু গত 9 বছরে আমরা মাত্র 55 থেকে 57 দিন এই নির্মল বায়ু সেবন করার সুযোগ পেয়েছি। আবার বায়ুর মান সূচক যখন 300-এর উপরে অতিক্রম করে তাকে তখন দুর্যোগপূর্ণ বায়ু বলে, এবং এই বছর ডিসেম্বরে আমরা এই ধরনের দুর্যোগপূর্ণ বায়ু বেশ কয়েকদিন লক্ষ্য করেছি, এবং জানুয়ারিতেও আমরা বায়ু মান সূচক 300-র অতিক্রম করে আজকে 445 দিনের কোনো আজকে 445। সেক্ষেত্রে অধ্যাপক কামরুজ্জামান, ঢাকার বায়ু দূষণ আসলে নতুন কোনো বিষয় নাই, এই সরকারও এই দূষণ রোধে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু সেক্ষেত্রে মানে সবচেয়ে জরুরি পদক্ষেপ কি বলে মনে করেন? এই সময়ের অর্থাৎ শুষ্ক মৌসুমে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য বর্তমান সরকার একটি টাস্কফোর্সও তৈরি করেছে, এবং সেই টাস্কফোর্সে কতগুলো প্রায়োরিটি ঠিক করে তাদের কার্যক্রম হাতে নিচ্ছে, এবং সেখানে 14 জন ম্যাজিস্ট্রেটের মাধ্যমে দূষণকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনফোর্সমেন্টের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেই পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, আর যতটুকু এনফোর্সমেন্ট বা যতটুকু এটি নিয়ন্ত্রণ করার জন্য চেষ্টা রয়েছে, এর ভিতরে বেস্তর গ্যাপ রয়েছে। অর্থাৎ আমরা এখনো পর্যন্ত টেকসই দৃশ্যমান কোনো পরিবর্তন বায়ু দূষণ নিয়ন্ত্রণ করার জন্য দেখাতে পারি নাই। আরেকটি বিষয় একটু জানার ছিল যে গুলশান লেক পার্ক, গুলশান 2-এর রব ভবন, ঢাকার মার্কিন দূতাবাস, এই এলাকাগুলো সবচেয়ে দূষিত এলাকার মধ্যে রয়েছে। এগুলো তো আমরা একটু অভিজাত এলাকা হিসেবে জানি, আসলে এগুলো সবচেয়ে দূষিত হওয়ার কারণ কি? দেখুন, বায়ু দূষণ কোনো এক জায়গায় তৈরি হলে সেটি খুব দ্রুত আশেপাশে এলাকায় ছড়িয়ে যেতে পারে। চারপাশে যদি বিল্ডিং থাকে সেখানে এই দূষিত বাতাসগুলো অনেক সময় ঠিকমতো প্রবাহিত হতে না পারার কারণে ওই এলাকায় বারবার পুঞ্জীভূত হতে থাকে। আবার সাম্প্রতিক একটি নতুন বিষয় আমরা অবজার্ভ করছি যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেই এলাকা দিয়ে গিয়েছে সেখানে ডুয়েল লেয়ারের যানবাহন চলাচলের কারণে, এবং আগের থেকে অন্তত 30 ফিট বা 40 ফিট কোথাও কোথাও উঁচু দিয়ে যানবাহন চলার কারণে সে এলাকায় যানবাহনের ধোঁয়াগুলো খুব দ্রুত আশেপাশে এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে আমরা অভিজাত এলাকা বলি আর আমরা মধ্যবিত্তদের এলাকা বলি, সব জায়গায় এই দূষণ রয়েছে, তবে কিছু কিছু উৎসের কারণে কোনো কোনো এলাকাতে বেশি বায়ু দূষণ পরিলক্ষিত হয়। জি, ডক্টর আহমদ কামরুজ্জামান মজুমদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজও ঘন কুয়াশার দাপট ছিল দেশ জুড়ে, এতে দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়ক ও নৌপথে ব্যাহত যান চলাচল। এদিকে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.7 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে কৃষিকাজ ব্যাহতের পাশাপাশি বাড়ছে রোগবালাই। টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহের কবলে উত্তরের জেলা পঞ্চগড়। দিনে খানিকটা সূর্যের দেখা মিললেও সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় স্থবির জনজীবন। শুধু পঞ্চগড় নয়, শীতে কাঁপছে মেহেরপুর, চুয়াডাঙ্গাও। সকালে ঘন কুয়াশায় ডুবে থাকছে যশোর, গোপালগঞ্জ, মাদারীপুর সহ নানা জেলা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও শ্রমজীবী মানুষ। আজকে প্রচন্ড কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, রাস্তাঘাটে চলাফেরা খুব অসুবিধা হয়েছে। একটু রোদ দেখা যায়, তারপর আবার 1 ঘন্টা পরে আবার নিয়ে যায়, সে রোদটাও তীব্রতা না, যার জন্য মানুষ খুব কষ্টে আছে। নাটোরে সকালে সূর্যের দেখা মিললেও কমেনি শীতের দাপট। নওগাঁয় ব্যাহত ইরি বোরোর আবাদ, বেড়েছে রোগবালাইও। যদিও সকাল 10টার দিকে সূর্য ওঠে, তবে সূর্যের তেমন তাপ থাকে না, আবার বিকালে
সূর্যের তাপ থাকে না, একেবারে প্রচন্ড শীত পড়ে। কাটতেছি আর ধান লাগাচ্ছি আর ধান বিচন তুলতেছি, খুবই কষ্ট হচ্ছে আমাদের। এর মধ্যেই মঙ্গলবার থেকে হালকা বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার থেকে কয়েক জেলায় তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। আর 7 এবং 8 তারিখের দিকে দেশের উত্তর অঞ্চলে কিছুটা বৃষ্টি, হালকা বৃষ্টি বা ড্রিজেল এরকম সম্ভাবনা রয়েছে। তো এরপরে এই বৃষ্টিটার পরে 8 তারিখে পরে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ ওখান থেকে টেম্পারেচার আবার ফল করার সম্ভাবনা রয়েছে। ঘন কুয়াশার কারণে রাতে বন্ধ থাকছে দৌলতদিয়া পাটুরিয়া ও লক্ষ্মীপুর ভোলা রুটে ফেরি চলাচল। সকালেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলছে গাড়ি। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আমদানি ঋণপত্রের শতভাগ এলসি মার্জিনের বাধ্যবাধকতা প্রত্যাহার করায় কমতে পারে গাড়ির দাম। বিশেষ করে ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানি বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। বিশ্লেষকরা বলছেন, গাড়ি আমদানি বাড়ার কারণে আবারও চাঙ্গা হবে খাতটি। এ কারণে ডলার বাজারে অস্থিরতা সৃষ্টির শঙ্কাকে উড়িয়ে দেন তারা। প্রতিদিনই ঢাকাসহ সারা দেশে বাড়ছে গাড়ির চাপ। এর মধ্যে রিকন্ডিশন গাড়ির সংখ্যাই সবচেয়ে বেশি। এসব গাড়ির দাম কম হলেও জ্বালানি খরচ বেশি। এমন অবস্থায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির আমদানির ক্ষেত্রে এলসি সুবিধা শতভাগ পর্যন্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। প্রতি বছর 30,000-এর মতো একবার ব্যবহৃত জাপানি পুরাতন গাড়ি আমদানি হয়। তবে ইলেকট্রিক গাড়ির সংখ্যার তুলনায় বাড়ছে হাইব্রিড গাড়ির আমদানি। এ অবস্থায় সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড মোটরকার আমদানিতে ঋণপত্রের শতভাগ নগদ মার্জিনের শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। অন্যান্য মোটরকারের আমদানি ক্ষেত্রে ন্যূনতম 50% নগদ মার্জিনের কথা বলা হয়েছে। এতে বাজারের প্রতিযোগিতা বাড়ার পাশাপাশি দাম কমার সম্ভাবনা রয়েছে বলেও জানান ব্যবসায়ীরা। আমি অবশ্যই মনে করি যে এলসি মার্জিন কমানোর কারণে যেখানে যে ব্যাংক ইন্টারেস্ট কম দিতে হবে, এই কারণে কিন্তু আমাদের কস্টিংটা সুবিধাজনক হবে, আমেরিকার সুবিধাটা গ্রাহক পাবে। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সম্পূর্ণ ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ির ব্যবহারকে উৎসাহ দেয়া হচ্ছে। বর্তমানে দেশে ডলারের সরবরাহ ও দাম বাজার ভিত্তিক হওয়ায় বাড়তি গাড়ি আমদানির প্রভাব ডলারের বাজারে পড়ার সম্ভাবনা কম বলছেন ব্যাংক কর্মকর্তারা। রিজার্ভটা IMF এর মাপকাঠির একটু উপরে আছে, এটা হচ্ছে একটা স্বস্তির দিক। এটা এই ফরেন এক্সচেঞ্জ রিজিমটা যে রিভাইভ করছে, এটার একটা লক্ষণ। এই কারণে তুলনামূলকভাবে এখন ইম্পোর্টের জন্য মোর ডলার সরবরাহ করা যাবে অথবা ইম্পোর্টকে এনকারেজ করা হচ্ছে। গেল বছর ডলারের সংকট, রাজনৈতিক অস্থিরতা সহ নানা কারণে গাড়ির আমদানি কমে চরম সংকটে পড়েছিল খাতটি। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে দেখা দেয় নেটওয়ার্ক সমস্যা। এ কারণে 1.5 ঘন্টা দেরিতে লেনদেন শুরু হয়। রোববার সকাল 10টা থেকে লেনদেন শুরুর কথা থাকলেও কারিগরি সমস্যায় সেটি হয়নি। পরে সকাল 11:30টায় ডিএসসিতে লেনদেন শুরু হয়। এদিকে সকাল 10টা থেকেই স্বাভাবিক নিয়মে শুরু হয় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর লেনদেন। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।